আপনারা প্রত্যেকে আজকে গোটা দিন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্যগুলো শুনেছেন। আজকে উনি মঞ্চে যখন উঠলেন, এক প্রকার বলা যেতে পারে আমরা প্রত্যেকে ফিল্ম দেখি, সিনেমা দেখি। আজকের এই গোটা জিনিসগুলো কিন্তু সিনেমা থেকে কোনো কম নয়। উনি মঞ্চে উঠলেন, মঞ্চে ভাষণ রাখছেন, অনিমেষ দেববর্মা এলেন, ফোন নিয়ে এলেন মাঝপথে। আমরা তখন আন্দাজ করতে পারছিলাম এমন একটা কিছু, যে এত গুরুত্বপূর্ণ একটা ভাষণ তিনি রাখছেন, যখন গোটা রাজ্যের মিডিয়া ওনার দিকে তাকিয়ে 100 ক্যামেরার মতো ওনার দিকে ফোকাস করা, উনি কি বলবেন, ওনার অনশন নিয়ে উনি কি বলবেন, ঠিক তখনই উনি মাঝপথে ওনার ভাষণ থামিয়ে দিলেন সেই ফোনের জন্য। অনিমেষ দেববর্মা রাজ্যের বিরোধী দলনেতা ফোন নিয়ে এলেন, উনি ফোনে কথা বললেন এবং উনি ইশারা করলেন নিজের হাত দিয়ে যারা ওনার দলের কর্মী সমর্থকরা ছিলেন যে একটু থামতে, ফোনটা খুব গুরুত্বপূর্ণ। এবং ফোনে উনি জাস্ট বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, জাস্ট এইটুকুনি, 2 থেকে 3টে লাইন। উনি লাইনও বলেননি, আমি বলবো ওয়ার্ড উনি বলেছেন। উনি জাস্ট শুনলেন ফোনের কথাগুলো। তারপরেই তিনি বললেন খানিকটা থেমে, দিল্লি থেকে ফোন এসছে। এখন প্রশ্ন, গোটা রাজ্যের মানুষের মনে শুধু একটাই প্রশ্ন, কে ফোন করেছে? অমিত শাহ কে ফোন করেছে? নরেন্দ্র মোদী কে ফোন করেছে? ইন্টারলোকেটর যিনি আছেন রাজনাথ সিং ফোন করেছেন, জেপি নাড্ডা ফোন করেছেন, কে ফোন করেছে? দিল্লিতে কারা ফোন করলো সেটা প্রশ্ন। এবং শুধু সেই ফোন নয়, যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অনশন ডাক দিয়েছেন, অনশন করছেন, এই ফোনের জন্য উনি অনশন ছেড়ে উনি চলে গেলেন দিল্লি। কিন্তু এটা ক্লিয়ার করলেন না সববারের মতো, অর্থাৎ উনি যখনই রাজ্য রাজনীতিতে আসেন, কোনো কথা বলেন, একটা ধোঁয়াশা থেকে যায়, উনার কথার পেছনে অনেক কথা থেকে যায়, অনেক প্রশ্ন তৈরি হয়ে যায়। এবারও তাই হলো। কে ফোন করলো, কেন ফোন করলো, দিল্লিতে কারা বসবে, কার সঙ্গে বৈঠক করবেন, কিচ্ছু মিডিয়াকে বলেনি, না বলে উনি সোজা সেখান থেকে আগরতলা, আগরতলা থেকে দিল্লি। তা নিয়ে আলোচনা করবো। আমি প্রথম অরিন্দমদার কাছে যাব। অরিন্দমদা, কি এমন হলো, কে ফোন করতে পারে? প্রদ্যুৎ কিশোর দেববর্মন তো বারংবার দিল্লিতে যান, বারংবার, মানে এই অনশন শুরু করার আগে গত পরশুদিন উনি দিল্লি থেকে আগরতলায় ফিরলেন। সাংবাদিকরা এয়ারপোর্টে প্রশ্ন করলেন ওনাকে বিমানবন্দরে নামার পর যে অনশন কি করছেন? উনি বললেন গ্যারান্টি করছি অনশন হচ্ছে। কিন্তু যখন অনশনের মঞ্চে উঠলেন, মঞ্চে হঠাৎ আবার দিল্লি থেকে ফোন, আবার দিল্লি যেতে হলো। যেটা এতদিন মানে অনশনের মঞ্চে 15 মিনিটে মেনে গেল দিল্লি। দিল্লির কে ফোন করল যদি একটু বলেন। প্রথমে বলবো যে উনি কে ফোন করলেন কিংবা এটা উনি ভালো বলতে পারবেন। তবে আমরা যদি দেখি রাজ্যের ইতিহাস এবং সমসাময়িক কালে, যে এই জাতি জনজাতির পূর্ণভূমি এবং মানবতা সমৃদ্ধ ক্ষেত্র, এই ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আমাদের যে পূর্বজ যারা ছিলেন, রাজা মহারাজা, ওনাদের অবদান কিন্তু আমরা প্রতি মুহূর্তে আমরা অনুভব করি এবং তার প্রতিফলন আমরা পাই জায়গায়, বিভিন্ন জায়গায়। তো এবং ধর্মনিরপেক্ষতাটাকে ওনারা নিজ নিজ ধর্ম বজায় রেখে যেভাবে আমাদের রাজ্যটাকে ওনাদের একটা স্বপ্নের ত্রিপুরা গড়ে তোলার ওনারা প্রয়াস করেছিলেন এবং আজও বর্তমানকালে তার গড়ে তোলার একটা শ্রেষ্ঠতার শীর্ষে পৌঁছে দেওয়ার একটা যে সবার মধ্যে একটা আন্তরিকতা দেখা যাচ্ছে, সেখানে যদি আমি বলি যে এই যে ত্রিপুরা ল্যান্ড কিংবা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটা কিন্তু একটা খুব আঘাত দেয় মানুষকে, সবাইকে। আমার মনে হয় আমার মতো অনেকেই এই আঘাতটা পেয়ে থাকে। কারণ এই রাজ্য গড়ার ক্ষেত্রে বা প্রদেশ গড়ার ক্ষেত্রে আমাদের পূর্বজ রাজা মহারাজারা যারা ছিলেন এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যিনি বাবা ছিলেন মহারাজা, ওনার যিনি বাবা ছিলেন, ওনারা কিন্তু এই রাজ্য প্রদেশ গড়ার ক্ষেত্রে কখনো ভাবেনি যে এই রাজ্যটা ভাগ হতে পারে। যদি তাদের মধ্যে এই ভাবনাটা থাকতো, তাহলে মানে নিশ্চয়ই ওই সময়কালে এই ভাবনাটা উঠে আসতো কিংবা রাজ্যকে ভাগ করার একটা চিন্তা ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারতাম। কিন্তু আমরা এখানে ব্যথিত। আমি এ নিয়ে কথা বলতেই খুব আমার হয় যে আজকে রাজ্যকে ভাগ করার জন্য যাদের অবদান এত ছিল, যে রাজ্যটা এক জায়গায় থাকবে, জাতি জনজাতির একটা মিলন ক্ষেত্র এই রাজ্য, আমরা অনেক বিপরীত পরিস্থিতির সম্মুখীন হয়েছি দেশ স্বাধীন হওয়ার আগে এবং স্বাধীন হওয়ার পরও।
কিন্তু তারপরেও কিন্তু আমরা মানে এইভাবে একটা মিলন ক্ষেত্র হিসেবে, একটা মানবতার একটা শ্রেষ্ঠ ক্ষেত্র হিসেবে কিন্তু রাজ্যটাকে আমরা দেখছি, এবং আমাদের পূর্বজ যারা মহারাজারা ছিলেন ওনারাও দেখছেন। এবং বর্তমানে রানীমাতা যিনি বিভূদেবী আছেন, ওনাকেও কিন্তু আমি জানি না আপনি দেখেছেন কিংবা শুনেছেন কোথাও যে রাজ্য ভাগ করার ক্ষেত্রে ওনার কোনো বক্তব্য ছিল বলে আমার মনে হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা নতুন মানে আপনার ধরুন, যেটা আমি প্রোটেকশন যেটা বলছি আমি, যে প্রোটেকশন অফ দ্য ট্রাইবস, মানে জনজাতিদের প্রোটেকশনের জন্য এরকম একটা আন্দোলন রাজ্যকে ভাগ করার, তা কিন্তু মেনে নেওয়া যায় না। হ্যাঁ, সংবিধানের আপনি গণতন্ত্রে আপনি কি বলে আন্দোলন করতে পারেন, তার অধিকার আছে। তারপর এখন যেটা হরতাল স্ট্রাইকের বিষয়েও কিন্তু আমরা দেখেছি আদালত, মাননীয় আদালত কিন্তু অনেক জায়গায় এটা একটা বিরক্তি প্রকাশ করেছে। কারণ এই এখন যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে নিউ ওয়ার্ল্ডে এবং গ্লোবালাইজেশনের ফলে হরতাল কিন্তু একটা দেশের জন্য বিপজ্জনক একটা বিষয়। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরুন ইলেকশন আসলে এগুলো নিয়ে হরতাল কিংবা এরকম একটা বিষয়, এটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সামাজিক সেবায় এবং যে আমাদের একটা সাম্যতা নিয়ে আমরা চলছি সবার মধ্যে, এটা আমার মনে হয় যে যারা এইসব নিয়ে ধরুন এই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার একটা ইস্যু হতে চলছে কিংবা একটা মানে সুরখিতে আসতে চাইছে, হেডলাইন্সে আসতে চাইছে, তাদের অনেকটা এখানে সংযত হওয়া উচিত। কারণ রাজ্যটা রাজনীতির জন্য নয়, রাজ্যটা সবার। আমাদের একটাই প্রতিশ্রুতি থাকবে, রাম থেকে রাষ্ট্র এবং দেব থেকে দেশ।